সারা দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। তাকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আজকে কথা হবে বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের হালচাল সহ বিএনপির নির্বাচনী কার্যকলাপে ঠিক তারা কতটা এগিয়ে বা কি কি পদক্ষেপ তারা গ্রহণ করছে সে সকল কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। আমি মোহনা টিভিকেও স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে মোহনা টিভিতে ছিলাম, কাজ করেছি। এখন নতুনভাবে আসছে মোহনা টিভি, আবার নতুনভাবে বাংলাদেশে সারা জাগাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় বলে মনে করি। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি একাল সেকাল বহুকাল দেখেছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে আপনার মন্তব্য কি? রাজনীতিটা ঠিক কেমন যাচ্ছে বর্তমানে? আমি যদি মনে করি বর্তমান তো আমরা অনেক আশাবাদী, কারণ পৃথিবী তো উপর দিকে যায়, আলোর দিকে যায়। প্রত্যেকটা বিষয় যেটা রাজনৈতিক, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি, মানুষের মানব জগতে সব কিছু কিন্তু দুদিকে যাচ্ছে। তো বাংলাদেশ নামক ভূখণ্ডটি, বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমার মনে হয় এইগুলো থেকে বিশ্বের বৈশ্বিক যে রাষ্ট্র তার থেকে দূরে না, এটি একটা অংশ। তো আজকের যে রাজনীতি সম্পর্কে, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে কিন্তু মানুষের আগ্রহটা খুব বেশি। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই মাটিতে একটি শাসক দল চলে গেছে, তাদের নিষ্পেষণে, তাদের নিপীড়নে বিশেষ করে বিরোধী দলের মানুষেরা, অন্যান্য দলের মানুষেরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং সম্প্রতি আমি যদি মনে করি, যেহেতু আমি একটা দলের এটি একটা সম্মানজনক জায়গায় আমি আছি, তো আমাকে বলতে হবে বেগম খালেদা জিয়া এমন তো দোষ অপরাধ করেনি। তিনি আজকে যদি তার জীবনটাকে কীভাবে দিয়েছে পৃথিবীর সারা বিশ্ব মানুষেরা জানে। একটি দলের প্রধান, 3 বারের প্রধানমন্ত্রী, এবং এই দেশের একটা বড় রাজনৈতিক দলের একটি তিনি অংশীদার। তো এই মানুষটিকে কীভাবে দিয়েছে, তাহলে সাধারণ মানুষেরা কীভাবে থাকতে পারে? আমার প্রশ্ন সেখানেই। একজন রাজনৈতিক প্রধানমন্ত্রী যদি এত নিষ্পেষণের জায়গার মধ্যে অবস্থান করতে করেছে, তার জীবন শেষ করে ফেলেছি আমরা। আমি মনে করি যে আমি খুব দুঃখ প্রকাশ করি, ভারাক্রান্ত। তো আজকের এই চিত্র থেকে আমরা বুঝতে পারি আমরা কতটুকু ছিলাম এবং কোন পথে ছিলাম, কোথায় ছিলাম, এবং উত্তরণের পথগুলো আমরা কীভাবে নিচ্ছি। তো আমার মনে হয় আমরা জাতীয়তাবাদী শক্তির যারা আদর্শের, আমি মনে করি যে এখন বর্তমান আমাদের তো প্রথম 19 দফা ছিল, 31 দফা আসলো, এবং একটি চেয়ারম্যান মহোদয় লন্ডন থেকে কিন্তু দলটা চালিয়েছিলেন, অনেক দূরে ছিলেন। এর মধ্যেও কিন্তু আমাদের অনেক বাধা সংকট ছিল, কারণ একটা হাজার হাজার মাইল দূর থেকে এটা দলের কাণ্ডারি হওয়া, দলের সব কিছুকে দেখে চালানো, আমার মনে হয় তিনিও তো পরীক্ষিত না। হঠাৎ করে যে তার উপর যে আমাদের একটি চেয়ারম্যান উপর দায়িত্ব আসবে এইভাবে তিনিও হয়তো জানতেন না। তো যাই হোক, অপ্রস্তুত। তারপরেও আমার মনে হয় তিনি এখন অসম্ভব তিনি বিচক্ষণ। যেভাবে সময় দিচ্ছেন, তিনি লন্ডনেও সময় দিয়েছেন, এখনও সময় দিচ্ছে। অর্থাৎ জাতীয়তাবাদী দল থেকে মানুষের আশা বেশি। এই জাতীয়তাবাদী দল থেকে মানুষের যেগুলো পূরণ হয়নি, স্বপ্নগুলো পূরণ হয়নি, যেহেতু বৃহৎ 3 বারের প্রধান এই দল নেতৃত্ব দিয়েছে, তো নেতৃত্ব দানকারীর দলের কাছে তো মানুষের চাওয়াটা বেশি থাকে। এই জন্য আমার মনে হয় আগামী দিনের আমাদের শহীদ জিয়া অল্প সময়ের মধ্যে যা দিয়ে গেছেন, আমি আজকে বলছিলাম এটা, গতকাল এক জায়গায় বলছি কথাটা, যে অল্প সময়ের মধ্যে একটা মানুষ এত চক্ষুষ্মান কীভাবে হতে পারে। অর্থাৎ তিনি কোনো সেনা শিবিরে কোনো ছিলেন, এবং কোনো রাষ্ট্রপতি, তিনি রাজপথেও ছিলেন না, এবং তিনি আরও ছিলেন পাকিস্তানের মধ্যে একটা বন্দিশালার মতো সেনা শিবিরে, কঠোর নিয়মের মধ্যে। ওখান থেকে আসার পরে বাংলাদেশের মানুষের হৃদয়কে কীভাবে তিনি অনুধাবন করতে পারলেন। আসার পরে মানুষে কী চায়, দেশের মাটি মানুষ কী চায়, কৃষকেরা কী চায়, মেহনতি মানুষের কী চায়, তিনি খালের মধ্যে চলে গেলেন। কৃষকদের সঙ্গে তার সৈক্যতা গড়ে উঠল। অর্থাৎ সাধারণ শ্রেণীর মধ্যেই তার জীবনটা ছিল। এই জন্য অল্প সময়ের মধ্যেই মানুষের হৃদয়গুলোকে জয় করতে পেরেছিলেন বলে কিন্তু অল্প সময় অনেক কিছু হয়েছে। আমার মনে হয় উনি চলে যাওয়ার পর, উনিও যে প্রেসিডেন্ট শহীদ জিয়া যে হঠাৎ করে চলে যাবেন তিনি জানতেন না। তার মৃত্যুটা কিন্তু মর্মান্তিক, শহীদ হয়েছেন। এরপরে আমাদের হঠাৎ করে এসে একজন গৃহিণী, আমি মনে করি যিনি 3 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে, এখন আমি তো বলবো, অবশ্যই বলবো দলীয় রাজনীতি হিসাবে বিশ্বের মানুষেরা বলছে, এবং এইরকম মহিষী, মৃত্যুঞ্জয়ী মহিষী নারী বলছেন, এবং মহাকাব্যের রচনার কথা বলছেন। কেন বলছেন এই শব্দগুলি, কেন আসছে? এই দল অনেক কিছু দিয়েছে। সেই দলের কাছে যখন আসলো, আমি যেটা বলি, আমি আজকে মোহনা টিভির মাধ্যমে সবাইকে বলতে চাই, মানুষের আশাটা কিন্তু এই দলের প্রতি অসম্ভব ভালোবাসা, আশাও কিন্তু বেশি। ভালোবাসা শ্রদ্ধা যেমন বেশি, কিন্তু আকাঙ্ক্ষাও তাদের বেশি। এই জন্য আমার মনে করি
আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি প্রয়াত হয়েছেন, তিনি অনেক কিছু দিয়ে গেছেন আমাদেরকে, কিন্তু তিনি যেভাবে চলে যাবেন, তিনি যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বেন তিনি জানতেন না। আমরা কিন্তু তাকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছি, কারণ তিনি যেভাবে ছিলেন আপনারা দেখেছেন, আপনারা সবাই দেখেছেন, বিশ্বের চোখ দেখেছে কত নির্মম এবং নির্যাতনের মাধ্যমে একটা প্রকোষ্ঠের মধ্যে রেখে, কারাগারে রেখে, যেখানে সাধারণ কয়েদিরাও থাকে না, সেরকম করে তিনি যদি চাইতেন, তিনি কিন্তু আজকে সরকারের কাছে যদি নত হতেন, তিনি কিন্তু এই দেশ বিক্রি করতেন, দলকে বিক্রি করতেন, আমার মনে হয় তিনি কিন্তু আজকে বাঁচতেন। তিনি আরও, আমি মনে করি তিনি যদি বেঁচে থাকতেন আরও 10-15 বছর তিনি আমাদের কাছে বেঁচে থাকতেন। আমরা আয়ুটা নিয়েছি, তার আয়ুষ্কালটা শেষ করেছি আমরা তিলে তিলে করে, কারণ যিনি এরকম ছিলেন তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এটা একটা গৃহ থেকে, এটা এরকম 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে যে ঘর কেড়ে এইভাবে বের করে দেওয়া হয়। এবং তিনি সেদিন বলছেন, খেতে খেতে বলছেন যে আমার তারা গৃহকর্ত্রী যারা ছিলেন, গৃহকর্মী যারা ছিলেন, তারা পর্যন্ত না খেয়েছিলেন, তিনি তো খাননি, চোখের পানি নিয়ে বের হয়ে গেছেন। এইসব নির্যাতনগুলো দেখে আমার মনে হয় মানুষ শিখছে এখন। আমাদের ভাবনা, কিন্তু আমাদের দলীয়র মধ্যেও কিন্তু অনেক সচেতনতা আসছে, এটাও ঠিক। দলীয় যারা কর্মীরা আছে, আমার মনে হয় আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, অবশ্যই চলার পথে থাকবে। এই জন্যই আমার একটি চেয়ারম্যান অসম্ভব দৃঢ়, বেগম খালেদা যেমন ছিলেন অসম্ভব দৃঢ় প্রত্যয়ী, এবং ওনার মধ্যে যে মনোবল দেখেছি আমরা, এত কিছুর মধ্যে কিন্তু তিনি মনোবলকে কিন্তু দেশকে ভালোবেসেছেন, দেশপ্রেমী ছিলেন বলেই কিন্তু তিনি নত হননি। নাহলে তিনি বিদেশে চিকিৎসা নিয়ে তিনি অনেক ভালো থাকতেন, কিন্তু না, ওনার জীবনকে তুচ্ছ করে কিন্তু আমার জনগণকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন, এবং দলের মানুষদেরকে, অর্থাৎ এই দেশের মানুষদেরকে তিনি আশ্বস্ত করেছেন। এই যে ভালোবাসাটা, হৃদয়টা, দেশপ্রেমটা, এটা শিক্ষণীয় দেশ আমাদের দেশের জন্য। আমার মনে হয় তারেক সাহেব, বর্তমানে এটি চেয়ারম্যান মহোদয়, উনিও যে হঠাৎ করে এই দায়িত্ব নিতে হবে তিনি জানতেন না। আজকে কিন্তু তিনি লন্ডন থেকে দেশ পরিচালনা করেছেন, এখন সশরীরে কিন্তু তার নিজের মাটিতে এসে গেছেন, তার জন্মভূমিতে এসে গেছেন, মাতৃভূমিতে এসে গেছেন। তার শক্তি তৈরি হচ্ছে, আমি দেখেছি, তার বিচক্ষণ, তার চলাফেরাতে দেখেছি, আমার সঙ্গে দেখা হয়েছে। এবং সেদিন আমি মোনাজাতও গেলাম, দোয়াতেও গেলাম আজাদ মসজিদে। এর আগে ওনাকে দেখতে গেলাম, উনি বলছেন যে প্রার্থনা করবেন, অন্যদেরকে বলছে দোয়া করবেন, আমাকে বলছে প্রার্থনা করবেন। দেখেন কীরকম বিচক্ষণ। অর্থাৎ আমরা যে প্রার্থনা উপাসনাকে বিশ্বাস করি, তিনি মুসলিমদের জন্য বলে দোয়া, আমার জন্য প্রার্থনা। এর থেকে আমি একটা জিনিস তৈরি হয়ে নিয়েছি, যে অসম্ভব তার অন্তর্দৃষ্টি, এবং দেশের ভাবনা কারো কথা শুনতেছে না, এমন দৃঢ় কতগুলো তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, একমাত্র তিনি নিচ্ছেন। এই সিদ্ধান্তগুলো দলের জন্য অসম্ভব ভালো হবে। অর্থাৎ তিনি চাচ্ছেন যে এই দেশের সকল মানুষ যাতে সমান অধিকার নিয়ে কোনো ধরনের, যাতে এমনকি যারা বাইরে ছিলেন, যারা ওনাকে কষ্ট দিয়েছে, তারাও যাতে সুখে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে। অর্থাৎ এই দেশ সকলের কোনো ধরনের বৈষম্য আনবে না, এবং কোনো ধরনের প্রতিহিংসা রাজনীতি তিনি করবেন না, প্রত্যাঘাত তিনি দেবেন না, এবং কাউকে নিপীড়ন করবেন না। ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে তিনি মানুষকে জয় করতে চাচ্ছেন। এটি হচ্ছে তার, আমার মনে হয় রাষ্ট্রটি একটা বিশাল আদর্শ তৈরি হয়েছে জাতীয়তাবাদী শক্তির জন্য। এই আদর্শ যদি স্থাপন করি, আমার মনে হয় এখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পাহাড়ি, বাঙালি, নানা জাতের ধর্মের মানুষ, নৃগোষ্ঠী, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা, তারা প্রাণ ফিরে পাবে মনে করি আমি। আগামী নেতৃত্বে জাতীয়তাবাদী সেটা মনে করে। এবং আরেকটা কথা বলে, আমরা মনে হয় জাতীয়তাবাদী শক্তি, আমি তো সেদিন বলছি একটা টিভিতে, যে আমাকে যখন টকশোতে তারা নিচ্ছিল, দেখবেন যে পরিস্থিতি হয়েছে, ম্যাডামকে সামনে রেখে যে জানাজা হয়েছে, এটা বিশাল বার্তা দিয়ে ফেলেছেন মানুষ। সেখানে তো বিএনপির মানুষেরা সবাই ছিল না, অন্যান্য মানুষেরাও ছিল, অন্যান্য দল মতের মানুষেরাও তো ছিল। নাহলে এত বিপুল সমাবেশ, এত বিশাল সমাবেশ কীভাবে আসলো? অনেকে তো যেতেই পারেননি। আমার মনে হয় এটা একটা আভাস তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তিকে চায়। ম্যাডামের যে দুঃখ, বেদনা, কষ্ট নিয়ে চলে গেছেন, এটা যাতে লাঘব করার জন্য আগামী নেতৃত্ব, আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বটা, বিএনপির নেতৃত্বটা একটি চেয়ারম্যান মহোদয় আসবে, এবং জাতীয়তাবাদী শক্তি এই দায়িত্ব পালন করবে, এবং তিনি জাতির আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবে। এবং আমি বুঝেছি তিনি প্রতিটি জিনিস কাজ করছেন, কিন্তু এদেশের প্রতিটি ভাবনা। এবং এর মধ্যে তো আপনারা দেখেছেন যে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে, যেমন হিন্দু বৌদ্ধ কল্যাণ পরিষদের সঙ্গে দেখা হয়েছে, তাদের বিভিন্ন দলের মানুষেরা দেখা করছেন, তাদের সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন, এর মাধ্যমে তাদের ভাবনাগুলো তিনি নিচ্ছেন, লিপিবদ্ধ করছেন। এগুলোকে নিয়ে তিনি তার একটি সেল আছে, তার দায়িত্বগুলো পালন করার জন্য আমাদের সেলগুলো কিন্তু বন্টন করা হচ্ছে এখানে।
আমাদের সেখানে যে আমাদের নির্বাচনের একটা অফিস তৈরি হয়ে গেছে, সেদিন আমি গেলাম। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে যাতে এই দেশকে শাসন করার জন্য কেউ যাতে মানে নানাভাবে আগে যেগুলো হয়েছে সেগুলো যাতে আর বিএনপির মধ্যে না আসতে পারে, তিনি খুব সচেতন। আপনার কথার প্রসঙ্গে একটি প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আমার, যে অনেক কাল ধরে বিএনপির রাজনীতির সাথে আপনি জড়িত। বেগম জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, তার কথাই ছিল আপনাদের দলের শেষ কথা। তো সেই হিসেবে আসলে আপনি কি মনে করেন ভবিষ্যতে তারেক রহমানের কি তার সেই নেতৃত্বের একক যেই নেতৃত্বের জায়গা, সেই তার নেতৃত্ব যারা আপনারা বয়োজ্যেষ্ঠ আছেন কিংবা তার সিনিয়র যারা আছেন রাজনীতিতে, সেই নেতৃত্বের জায়গা কি তিনি শূন্যতা পূরণ করতে পারবেন? আমি মনে করি যে শূন্যতা বলতে কিছু নেই বিএনপির জন্য, শূন্যতাকে ওইভাবে দেখবো না আমি। আমার অসম্ভব ভালো লাগছে আমার এই অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় তারেক সাহেবের জন্যে। তিনি প্রতিটি মানুষকে সম্মান দিচ্ছেন। আমি এত অল্প সময়ের মধ্যে প্রত্যেক মানুষকে সম্মান দেওয়া, তার কোনো ধরনের যে বিদ্বেষ এবং কোনো ধরনের যে আঘাত না পায়, তিনি প্রতিটি মানুষের সঙ্গে কিন্তু সুসম্পর্ক রাখছেন। এটা হচ্ছে একটা তরুণ নেতার এবং আগামী দিনের স্বপ্নের একটি, আমার মনে হয়, আদর্শিক এটা চেহারা। অর্থাৎ এই দেশ সকলের তিনি জানান দিতে চাই, কেউ যাতে আমার 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 স্পর্শ থেকে, আমার 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 জায়গা থেকে কেউ যাতে বঞ্চিত না হয়। এই যদি আদর্শ হয় তাহলে তো আমরা সবাইকে একটা আবৃত্তির মধ্যে আনতে পারি। এই জন্যই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় সকলকে দেখা করার সুযোগ দিচ্ছেন, সকলকে তাদের চিন্তাভাবনাগুলো বলার জন্য সুযোগ দিচ্ছেন, এবং বিশেষ করে তারা কী চায়, এই দেশকে কীভাবে সাজায় পরামর্শ চাচ্ছেন। পরামর্শটাই তো আমার জন্য বড়। অর্থাৎ উনি এককভাবে সিদ্ধান্ত নিলেও সেখানেও কিন্তু একটা তাদের সিদ্ধান্ত নেওয়ার বেলায় কিন্তু সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় কিছু মানুষদেরকে, স্টাডি কমিটি আছে, সেখানে আরও বিদ্বজ্জন আছে, আমরা আছি, আমাদের থেকেও তো তার পরামর্শ গ্রহণ করবে। প্রত্যেক সম্প্রদায় থেকে, সম্প্রদায়ের নেতৃত্ব দানকারী যারা আছে তাদের থেকে পরামর্শ গ্রহণ করবে। তো এটা তো ভাবনাগুলো তো অর্থাৎ তিনি নেবেন, কিন্তু সকলকে নিয়েই কিন্তু কাজটা করবেন। তো আগের মতো যে একক নেতৃত্ব যেটা বলা হচ্ছে সেটা আসছে না। আর এখানে পার্লামেন্টারির মতো সেখানে আপার এবং লোয়ার অ্যাসেম্বলিতে সেইভাবে সাজাচ্ছে, কারণ আমাদের তো বৃহৎ দল, এতগুলো মানুষের যে জাতীয় কনসেপ্ট নিয়ে আমরা যে রাষ্ট্র শাসন করতে যাচ্ছি, এগুলো মেধা মনন, এত নেতৃত্ব দানকারী যারা মেধা, এইসব মানুষগুলো কোথায় যাবে? তো তাদের ভাবনাগুলিকে আমি যদি অ্যাসেম্বলিতে রাখতে চাই, হাউসে রাখতে চাই, তাহলে তাদেরকে তো ধারণ করতে হবে আমাকে। তো ধারণ করার জন্য আমার মনে হয় এখানে বুদ্ধিজীবীদের রাখবে, এখানে রাজনীতি কর্মীদের রাখবে, এখানে যুবকদের রাখবে, এখানে মহিলা নেত্রীদেরকে রাখবে, ছাত্র সমাজকে রাখবে। অর্থাৎ তরুণ, যুবক এবং মেহনতি মানুষ সকলের ভাবনা নিয়ে, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক সকলকে নিয়ে যাতে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তিনি সেরকম করে একটা সরকার নিয়ন্ত্রণের একটি তিনি চিন্তা করছেন, যাতে সকলকে যাতে একত্রীভূত করা যায়। যেটা আরেকটা জিনিস আমি বলি, ওনারা আমাদের বিএনপির মধ্যে তো একটা রেইনবো কনসেপ্টও আছে। রংধনু যেমন এক কেন্দ্রীয় বিন্দুতে মিশ্রিত হয়, সেখান থেকে রং বের হয়। তো রেইনবো নেশন যেখানে বলা হচ্ছে, এখন বেগম খালেদা জিয়ার ঘোষণা দিয়েছে রেইনবো নেশন, এটাকে সফল করার দায়িত্ব হচ্ছে আমাদের একটি চেয়ারম্যান মহোদয়ের মধ্যে, রেইনবো নেশন। স্যার ধন্যবাদ, খুব স্পষ্ট উত্তর পেলাম আপনার কাছ থেকে। বিষয়গুলো নিয়ে আমাদেরও জানার আগ্রহ ছিল। স্যার, আমি এই মুহূর্তে জানতে চাই, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এই নামটি শুনলে নিশ্চয়ই আপনার সাথে অনেক স্মৃতি জড়িত, কিন্তু নামটি শুনলেই কোন স্মৃতিটুকু সবার আগে মনে পড়ে, যদি আমাদের সাথে একটু? আমার তো অনেক বিষয় আছে, এই অল্প সময়ের মধ্যে সব কিছু বলা যাবে না। উনি যখন 1/11 পরে যখন উনি ক্ষমতা থেকে চলে গেলেন, তখন আমরা চিনমন্ত্রী হলে একটি মিটিং করছিলাম। তো সেদিন সাইফুর রহমান সাহেব তখন বেঁচে ছিলেন, আমাদের মন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী। তো আমরা সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শিক্ষকরা গিয়েছিলাম। উনি আমাদের সঙ্গে, অর্থাৎ বুদ্ধিজীবীদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে এবং সাদা দলের যারা ছিল তারা এবং চিকিৎসক, অর্থাৎ নানা পেশাজীবী, তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ গ্রহণ করবেন। তো সেই সময় আমরা গেলাম। তো আমি আগে গেছি, যাওয়ার পরে সেদিন আমার একটা বেতারের প্রোগ্রামও ছিল। তো আমি বললাম যে আর আমি যাব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব না, এখানে যেহেতু প্রোগ্রাম আছে সেখানে আমি থাকবো। আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, তার মধ্যে দুটি স্মৃতি কথা বলি যেহেতু সময়ও কম। প্রথম স্মৃতি হলো 1/11 পরে যখন উনি ক্ষমতা থেকে চলে গেলেন, তারপরে উনি মিটিং ডাকলেন চিনমন্ত্রী হলে। তখন মিটিং ডাকার পরে আমরা সেখানে সবাই গেছি। তো যাওয়ার পরে আমরা আমি আগে গেছি, সেখানে আমি বসার জন্য একটা জায়গাটা দিয়েছিলাম এবং কর্নারে বসেছিলাম। তো সেখানে এই সংকটের মধ্যেও আমি দেখেছি তিনি যখন আসলেন, সেখানে সদরুল আলমী স্যার, সবাই আমরা যারা শিক্ষক, রাজনীতি করি, বিভিন্ন পেশাজীবী। তো আসার পরে আমাদের সাইফুর রহমান সাহেব
সাইফুর রহমান সাহেব আমার আসলো, বসলো। সাইফুর রহমান সাহেব আর উনি আসলেন, বসলেন। সাইফুর রহমান সাহেব আমাকে একটু কটাক্ষ করে কথা বলছিলেন, আমার বসা নিয়ে কথা বলছিলেন এক। আর উনি আমাকে কথা যেমন বলতে দিচ্ছেন না, সেরকম একটা অবস্থা ছিল। উনি সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম জিয়া, খালেদা জিয়া, তিনি বললেন যে না, অবশ্যই উনি কথা বলবেন, এই অভয়বাণী দিলেন। সেদিন আমি এটা প্রথম অসম্মান অমর্যাদার মধ্যে ছিলাম। যেমন আমি একজন বৌদ্ধ বলে হয়তো আমাকে বোধহয় কথা বলার সুযোগগুলো দিচ্ছে না, বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে কী সিদ্ধান্ত তার, উনি কথাগুলো বলবেন, এই একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হলো আমার সর্বশেষ ঘটনা হলো যখন খুবই রুদ্ধ অবস্থায় ছিলেন। আপনারা সবাই জানেন যে বালির ট্রাক ওনার বাসার সামনে যেখানে তিনি ছিলেন, ম্যাডামের অফিসে, বিএনপি চেয়ারপারসনের অফিসে, কেউ দেখা করতে পারছে না, এরকম একটা কঠোর ইয়ার মধ্যে তিনি ছিলেন। তার বন্দির অবস্থায় ছিলেন, দুর্দশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই সময়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত হলো, প্রফেসর এমাজউদ্দিন সাহেব, কারণ তিনি আমাদের একজন স্থপতি, অসম মানবতাবাদী একজন রাষ্ট্রবিদ, সিনিয়র টিচার, ফর্মার ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং দলকে, আমাদের সাদা দল থেকে আমাদেরকে সে মনোনয়ন দিল, উনি এবং আমি যেহেতু একটু মানবতাবাদী, সবাই আমাকে ভালো জানে, অর্থাৎ সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা হয়তো আমাদেরকে বেশি আমাদের বাধা সৃষ্টি করবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে বেশি বাধা সৃষ্টি করবে না, কারণ এমাজউদ্দিন স্যারকে দেখলে সবাই কিছুটা তার প্রতি সম্মান জানাবে। আর আমার প্রতিও তারা মনে করছে উনি যেহেতু শিক্ষক, দীর্ঘদিন ধরে মানবতার কথা বলে, শান্তির কথা বলে, বোধহয় স্যার গেলেও বোধহয় বেশি করবে না, তাকে বাধা দেবে না। আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে আমরা সেখানে বসলাম। তারা কিছুতেই পারমিশন নিতে পারছে না। তারা নিজে যারা আমাদেরকে প্রবেশ করাবে তাদের সেই দায়িত্ব ছিল না, কারণ যেহেতু আমরা দুজন গিয়েছি, যেহেতু কঠোর অবস্থা, তো তারা আমাদেরকে, সেদিন বৃষ্টি ঝরা সন্ধ্যা ছিল, বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া ছিল প্রতিকূল অবস্থায়। তারা আমাদের সম্মানে একটা বেঞ্চের মধ্যে আমাদেরকে বসতে দিলেন, ম্যাডামের গেটে, বিএনপি চেয়ারপারসনের গেটের মধ্যে, আমাদের ম্যাডাম গেটের মধ্যে আমাদেরকে বসতে দিলেন। বসে যাওয়ার পরে আমরা বসলাম। বসার পরে দেখি কিছুক্ষণ পরে তারা পারমিশন নিচ্ছে, বারবার পারমিশন। আমাদের একটু বিলম্ব হচ্ছিল, এই জন্য তারা ক্ষমা চাচ্ছে। পরে পারমিশন নিয়ে আমাদেরকে দিলেন, আমরা ঢুকলাম। ঢুকার পরে দেখলাম যে সেখানে ম্যাডামের অবস্থা, সেখানে যে ম্যাডাম দীর্ঘদিন ধরে সেখানে ছিলেন, এবং আমাদের সেলিমা রহমান ছিলেন, নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটির বর্তমান আমাদের সদস্য, তিনি ছিলেন। অর্থাৎ মনে হচ্ছে একটা যেমন সাধারণ ওই যে কারখানাতে যেভাবে থাকে, কারখানার মধ্যে যেভাবে মানুষের থাকে, এদিকে বিভিন্ন ধরনের জিনিস থাকবে, বস্তা থাকবে, চাউল ডাইল আছে, এখানে তারা নিজে তাদের আসন, তারা ঘুমাচ্ছে, সেরকম অবস্থা। আর ম্যাডাম যেই ঘরে আছে সেখানে নিচে ম্যাডাম। তো আমরা যখন গেলাম সেখানে সব কিছু আঁধার মতো, কারণ সব কিছু কেটে দিয়েছে, লাইট গ্যাস সব কিছু তো কাটা, তারা নিজস্বভাবে কিছু বাতি দিয়ে চলে। কিন্তু সেখানে দেখি যে ম্যাডাম আমরা যাওয়ার পরে কী খুশি হলেন, প্রীতি লাভ করলেন আমাদেরকে দেখার পরে, এবং তিনি সেখানে চা খাওয়ার জন্য আমাদেরকে আহ্বান করলেন। অর্থাৎ এমন কঠোর নিয়মের মধ্যে তিনি কিছু পাচ্ছেন না। আমার তো চোখে পানি আসে এই কথাগুলো। আমার জন্য তিনি অনেক কিছু করেছেন, এবং সেখানে যাওয়ার পর প্রফেসর বড়ুয়া দেখতে আসছেন, স্যার তো কিছু কথা বলছে না, এমাজউদ্দিন স্যার। আমি বলছি না, আমি না, আপনার খাইতে আসি নাই। আর প্রফেসরের মধ্যে ধীরে ধীরে কথা বলে, খুবই শব্দগুলো তো ধরনের, আমরা আপনাকে দেখতে আসছি শুধু আমাদের পক্ষ থেকে। যে ম্যাডাম কত সুন্দরভাবে থাকতেন, একটা প্রধানমন্ত্রী, সেখানে বিচারার মধ্যে নিচের মধ্যে তিনি ছিলেন, দেখেছি, এবং সব কিছু যোগান বন্ধ, তার জীবন ধারণের যেগুলো ছিল সব বন্ধ করে দিয়েছে সেখানে পরিবেশটাকে, এবং মানবত জীবন দেখেছি আমি সেখানে। এই চিত্রটা দেখে এখনো আমার ভাষায় হয়েছে। সেখানে যে আমাদেরকে চা খাওয়ার দিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন, তিনি বলছেন না আপনার একটু চা খেয়ে যান, এটাকে আমি কখনো বলতে পারবো? কখনো বলতে পারবো না। আমি 21শে পদক দিয়েছে আমাকে, এক জায়গায় আমি আঘাত পেয়েছিলাম, এই আঘাতটা বুঝানোর জন্য তিনি আমাকে 21শে পদক দিয়েছেন তিনি আমার জন্য। আমি এক জায়গায় তিনি রাখতে পারেননি, যে কোনো কারণে হোক, আমাকে সেই মর্যাদাটা তিনি দিতে পারেননি, কিন্তু এটা দেওয়ার জন্য আমাকে তিনি 2006-তে আমাকে শিক্ষা 21শে পদক দিয়েছেন। আজকে 19 বছর আগের কথা বলছি। ম্যাডাম গেলে আর কোনো স্মৃতি, আমি ম্যাডাম যখন
অন্তরীণ ছিলেন, তখন দেখতে যেতাম আমরা বাসায়, আমরা বেডরুমে ম্যাডাম যেখানে থাকতো সেখানে গেছি আমি, যেই ওনার পরিবেশে থাকতেন, উপরে উঠে উনি নিজে নামতে পারছেন না, আমরা উপরে গিয়ে আমরা মিটিং করতাম। এই যে ফিরোজা এই যে বসে উপরে উঠে সেখানে গেছে, সেখানে আমাদের আপ্যায়ন করতো। আজকে ফাতেমা সেখানে ছিলেন, ফাতেমা, এই ফাতেমাকে যে আজকে দিয়েছে, বিশ্বভুবনকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার মনে হয় নত করেছেন। আমি একটি চেয়ারম্যান মহোদয়কে বলবো, তাদের পরিবারকে বলবো, আপনারা বিশ্বকে নমিত করেছেন, আপনাদের এই দয়া দেখিয়ে, যেটা মহাপুরুষেরা দেখাতে পারে না। একটা কাজের মেয়েকে যে বোন হিসাবে, এবং গন্ধ পাচ্ছেন বলছেন, মায়ের গন্ধ, আমাদের বেগম খালেদা জিয়ার গন্ধ পাচ্ছেন, এগুলো, এই শব্দগুলো কোত্থেকে আসে? একটি চেয়ারম্যানের মধ্যে সেটা আছে, কিন্তু এটা বলছি আমি। দেখেন একটা কাজের মেয়েকে, এটা বাসার দীর্ঘদিন তিনি শ্রম সাধনা দিয়েছেন, সেখানে তিনি থেকেছেন, নিজে কারাবরণ নিয়েছেন, কারাগারে গিয়েছে নিজেই স্বেচ্ছায়, আজকে তাকে মর্যাদা দিয়েছে, কী মর্যাদা দিয়ে, অসম্ভব সম্মান দিয়ে তাকে বুকে করে নিয়েছে। এটাই তো রাজনীতির কথা। ঠিক এরকম স্মৃতি আমার অনেক আছে, এবং সেই রকম বলছি আমি। কখনও আমাদেরকে প্রধানমন্ত্রী থাকতেও, আমি যখন দেখা করতে গেছি, কখনও আমাকে না বলেননি। প্রধানমন্ত্রীর অবস্থায়ও কিন্তু আমাদেরকে বৌদ্ধ বলে আমাকে পরে দেবেন, বৌদ্ধ বলে আমি যেতে পারবো না, সেটা কখনো করেননি। এই স্মৃতিগুলো তো আমাকে ভাসে। এই জন্য আমি বেশি করে এই দলের প্রতি আমি আকৃষ্ট, এবং গভীরভাবে আমার মনে হয় আমার আরও জাতীয় দায়িত্ব, কর্তব্য, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই জাতীয়তাবাদী দলের জন্যে তিনি আমাকে দিয়েছেন যে রেইনবো নেশন করা। বলছেন, প্রফেসর বড়ুয়া, আপনার সংখ্যালঘু বলবেন না, আপনার এখানে এই দেশের নাগরিক, সমান অধিকার পাবেন আপনারা। এই কথাগুলো উনি বারবার বলতেন। যখন আমরা বুদ্ধ পূর্ণিমা, বড়দিনে আমাদের মহান বুদ্ধ পূর্ণিমা সৌজন্য সাক্ষাৎ করতে যেতাম, তিনি এই কথাগুলো বলে, কেন আপনারা ছোটো হৃদয় হয়ে কথাগুলো বলছেন আমার সামনে, আপনার এই দেশের নাগরিক, এই যে কথাগুলো বলতো, তাহলে কিন্তু বলতে পারি আমি। এই জন্য বলছি, এই দেশ থেকে, এই জাতির, এই দল থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। এই জন্য তিনি রেইনবো কনসেপ্ট, অর্থাৎ আমাদের দুঃখটা, বেদনাটা যাতে না থাকে এই দেশ সকলের। এবং এই জন্য পাহাড়ি বাঙালি আমরা সবাই এক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যে কথাটা বলছি, এখানে রংধনু থাকবে। রংধনু যেমন বিভিন্ন রং থাকে, আমাদের এই বাংলাদেশ হবে রংধনুর দেশ। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নিয়ে কিন্তু বাগানের ফুলের মতো আমরা থাকবো, এই দেশ আমরা শাসন করব। তার আবেগে আপ্লুত হয়ে পড়লেন স্মৃতিচারণ করতে, যে আপনার আসলে আমি সেই জায়গাটিতে যেতে চাইনি স্যার। ভিন্ন একটি প্রসঙ্গে যেতে চাই এই মুহূর্তে। সামনে আমাদের জাতীয় নির্বাচনে স্যার বিএনপির জয়লাভের ব্যাপারে আপনি ঠিক কতটা আশাবাদী? বিএনপি অসম্ভব আশাবাদী। আজকে তো বোধহয় একটা ইয়াতে আসছে, পরিসংখ্যানে আসছে, 70 থেকে 75 জরিপে আসছে, 70 বোধহয় জরিপে আসছে। কারণ এখন তো মানুষ, আমি যেটা বললাম না, এখন তো সংখ্যা, এগুলো সংগ্রহ করতে বেশি সময় লাগে না। আর বিশেষ করে আমি আগে বলছি যে ম্যাডামের জানাজাতে যে মানুষ হয়েছে, বিশ্বকে জানান দিয়েছে, পৃথিবীকে, বাংলাদেশের মাটি মানুষকে কিন্তু একত্রিত করেছেন। এই ভালোবাসায় বিএনপি যদি এখন ইলেকশনে যায়, বিপুল ভোটে, বিপুল আসনে জয়ী হবে। একদিকে বেদনা, আরেকদিকে আশা। বেদনাটা, সম্পূর্ণ বেদনাটা আমাদের বেগম খালেদা জিয়ার জন্যে, আমাদের একটি চেয়ারম্যান, তার কাছে প্রত্যাশা বেশি, আশা বেশি। এই জন্য আশাটা আমাদের জন্য রয়ে গেছে, এবং সেভাবেই আমাদের ম্যাডামের স্বপ্নগুলো পূরণ হওয়ার মতো, শহীদ জিয়ার স্বপ্নগুলো পূরণ হওয়ার মতো তিনি আবার স্বপ্ন দেখছেন নতুনভাবে। একটি চেয়ারম্যান নতুন আবার স্বপ্ন দেখছেন, নতুনভাবে বাংলাদেশকে সাজাবেন। অর্থাৎ প্রতিটি ঘটনা হয়েছে কিন্তু আমাদের সময়ের মধ্যে, জাতীয়তাবাদী দলের নেতৃত্বের মধ্যে, সরকার গঠনের মধ্যে কিন্তু এক একটি ইতিবাচক দিক তৈরি হয়েছে, এক একটি নতুন দিগন্ত তৈরি হয়েছে। বাংলাদেশের চেহারা অন্যরকম হয়ে গেছে। কিন্তু তখন এই যে আজকে আমরা গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলছি, গার্মেন্টস কথা বলছি, এবং আমাদের যে মিডল ইস্টের কথা বলছি, শ্রমবাজারের কথা বলছি, সব তো এগুলো জিয়ার সৃষ্টি। উনি কীভাবে যে ভীষণ ড্রিমার ছিলেন তিনি, এবং সোভেন লাইয়ের সঙ্গে তার পূর্ব দিকে লুকিস্ট, আমাদের শক্তি একটা আছে, এবং সার্কের প্রতিবেশী দেশের সঙ্গে দূরত্ব রাখা যাবে না। কী স্বপ্ন তার! বৃহৎ দেশ ভারতবর্ষ, এখানে একটা এমন একটা গ্লোবাল একটা কনসেপ্ট তৈরি করে ফেলে আশেপাশের স্টেটদেরকে নিয়ে, তার কনসেপ্টে হয়েছে সার্কের। এরকম হঠাৎ নতুন নতুন করে, এবং আমাদের একটিচের মধ্যে আসলেও এরকম কিছু নতুন স্বপ্ন দেখাবে। এই বিশ্বকে কীভাবে একত্রিত করা যায় নতুন নেতৃত্বে, বিশ্বের মানুষ কিন্তু চেয়ে আছে। কিন্তু আমি যখন চায়নাতে গেলাম, আপনারা সবাই জানেন, আমি মোহনা টিভির মাধ্যমে বলছি, আমাদের হাইয়েস্ট ডেলিগেশন অন বিহাফ অফ দি বিএনপি, আমরা আমাদের মহাসচিবের নেতৃত্বে, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে
এই সরকারের আমলেই আমরা গেলাম, তাদের আহ্বানে আমাদের নেতৃত্বের মধ্যে যে আমরা 9 জন ছিলাম, সেখানে আমরা দেখেছি এবং সেখানে কথা বলার সঙ্গে সেখানে কংগ্রেস তাদের মধ্যে যে বড় বড় লিডারেরা আমাদের একটি চেয়ারের মধ্যে ছবি দেখার পরে, তার জীবনী দেখার পরে, কারণ বিশ্ব তো এখন এক এক পলকে জানা যায় এবং তার নেতৃত্ব লন্ডন থেকে তারা জেনেছে, কারণ তাদেরও আশা আছে বাংলাদেশ সম্পর্কে। তারা আছে জিয়ার সঙ্গে যে সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে রক্ষার জন্য একটি চেয়ারম্যানের নেতৃত্বে সেটা হবে তারাও জানে। আগামী দিনে যদি ইলেকশন হয়, আগে থেকে তারা সেইভাবে রাখছে। এই জন্য তারা পরিকল্পনা করে প্রজেক্টগুলো করে রাখছে আমাদের জন্য। সরকার গঠন করলে কি হতে পারে, দ্রুত কি করা যায় আর্থসামাজিক উন্নয়নের জন্যে, আগামী দিনে স্বপ্নটা হবে আমাদের অনেক বড় এবং সেই স্বপ্ন নিয়ে আপনারা সকলেই আমরা চাইব, আপনারাও দলের জন্য আপনারা সবাই এবং আমার মনে হয় সবাই অংশগ্রহণ করে কীভাবে একটি দেশকে নিরাপদে রাখা যায়, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং একটা বৈষম্যহীন সমাজ, কল্যাণমূলক রাষ্ট্র কীভাবে গঠন করা যায় সকলের উপকারের জন্যে, তৃণমূলের যেটা সুখী পরিবার, এগুলো আমার মনে হয় বিএনপির স্বপ্নগুলো দেখছে। তার অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমরা অবস্থান করছি। আপনার কাছ থেকে জানতে চাই যে শিক্ষায় 21 পদক প্রাপ্ত আপনি হয়েছেন, বিএনপি যদি ক্ষমতায়, মানে আপনার দল যদি ক্ষমতায় আসে, শিক্ষার মান উন্নয়নে আপনারা কি কি ধরনের পদক্ষেপ নেবেন বলে আপনি আশা করেন? আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান মহোদয় সেই স্বপ্ন দেখছে, শিক্ষকদেরকে অসমূল্যায়ন করেন তিনি এবং শিক্ষাকে না হলে শিক্ষার জাতিজ্যোতি মেরুদণ্ড, উনি শিক্ষাকে দিয়েই, অর্থাৎ এই দেশ শিক্ষিত সমাজ যদি না হয় এই দেশ কখনো সভ্য দেশ হতে পারে না। এই জন্যই প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ে সকল স্তরে শিক্ষার আলো যাতে যায় এবং ঘরে ঘরে যাতে শিক্ষার আলো পড়ে, কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তার মৌলিক অধিকার এটা। এই মৌলিক অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, এই জন্যই আমার মনে হয় আমাদের শিক্ষা নিয়ে অনেক কাজ করা হচ্ছে। যেগুলো সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত হচ্ছে কিন্তু শিক্ষিত হওয়া, বিবেক তৈরি করা। আমার মনে হয় বর্তমানে একটি চেয়ারম্যান মহোদয় সেদিকে নজর দিচ্ছেন, শিক্ষার হার বাড়াবো আমরা, অন্যদিকে আমরা হার না বাড়িয়ে আমাদের যে বাজেট, উনি এখন থেকে কিন্তু বাজেট তৈরি করতেছেন, অর্থাৎ পরিকল্পনা করছেন তিনি। শিক্ষিত রাষ্ট্র, আদর্শিক রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র, অর্থাৎ একটি রাষ্ট্রের জন্য যেগুলো ডেফিনিশনগুলো আছে, এই অভিধা যাতে আমাদের বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি পায়। জাতির উদ্দেশ্যে যদি আপনার আমাদের টিভির মাধ্যমে কিছু বলার থাকে। মোহনা টিভির কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের এই ভূখণ্ডের জন্য যা কিছু করণীয় এবং বিশেষ করে জাতীয় স্বার্থে আমাদের এই দেশকে নিরাপদ কীভাবে রাখা যায়, দেশের মানুষের দৃষ্টি কীভাবে আকর্ষণ করা যায়, মোহনা টিভির দৃষ্টি থাকবে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, বাস্তব ধর্মী কথাগুলো যাতে প্রচার করে এবং আমাদের সকল মানুষকে, এখানে তরুণ, যুবক, সব শ্রেণীর মানুষদেরকে মোহনা টিভি যাতে অংশগ্রহণটা বেশি হতে পারে সেরকম কার্যক্রম গ্রহণ করবে। সেখানে আমার মনে হয় শিশুদেরকে নেবে, শিশুদের প্রোগ্রাম থাকবে, বালকদেরকে নেবে, তরুণদেরকে নেবে, আমাদের শিক্ষিত যুবকদেরকে নেবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সেখানে ডিবেটের ব্যবস্থা করবে, মেধার প্রতিযোগিতা হবে। আমার মনে হয় মোহনা টিভির দিগন্ত আরও বেশি বড় হয়ে যাবে, সাগরের মতো। আমরা এতক্ষণ শুনছিলাম একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদের মুখে ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশ ঠিক কিরকম হতে পারে সেই স্বপ্নের কথা শুনছিলাম। বাস্তবতায় জাতি গঠনে জাতির সচেতনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের কি কি করণীয়, সেই সকল কথাই আমরা তার মুখ থেকে এতক্ষণ শুনছিলাম। আপনারা জানেন, সারা দাও বাংলাদেশে আমরা সব সময় একটি লাইনকে আমরা কোট করি এবং কোট করি আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি। আজকে যেই লাইনটি আমি কোট করতে চাই সেটি হলো, জাতি গঠনে জাতির ভূমিকা অত্যন্ত কার্যকরী। অর্থাৎ জাতি গঠন করার জন্য শিক্ষা, রাজনীতি কিংবা যে কোনো সেক্টরেই জাতি গঠন করার জন্য, সুন্দর জাতি গঠিত হওয়ার জন্য সবাইকে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রবীণ, সবাইকে একসাথে কাজ করতে হবে, একসাথে অংশগ্রহণ করতে হবে জাতি গঠনের কাজে। এই লাইনটি তিনি যে বললেন, এই লাইনটিকে কোট করে আজকে আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, আপনারা নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।